অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নতুন একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। আপনারা কি জানেন, নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যাবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ভীত সন্ত্রস্ত অবস্থায় বিকল্প উপায়ে তার আত্মসম্মান রক্ষা করার জন্য কি করা যায় সেজন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের একজন নায়েবে আমির, এনসিপির এক নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে সঙ্গে নিয়েছেন। টার্গেটটা হচ্ছে কোনোভাবে যাতে বিমানবন্দর এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ইউনূস যাতে লাঞ্ছিত না হন, কারণ ওই সকল দলের নেতারা সঙ্গে থাকলে তাদের সমর্থকরা আসবে, তাকে তারা রক্ষা করবে। কিন্তু সেখানে খুব বেশি একটা সাড়া হয়নি। তাহলে বিকল্প করা যায় কি? আউটসোর্সিং এ লোক সংগ্রহ করতে হবে। আউটসোর্সিংটাকে আরো সহজ করে বলি, টাকার বিনিময়ে ভাড়ায় লোক আনতে হবে। সেজন্য বিভিন্ন স্টেটে লোক নিয়োগ করা হয়েছে, যে তাদেরকে সেখান থেকে আনার খরচ দেওয়া হবে, যাওয়ার খরচ দেওয়া হবে, আর জন প্রতি একটা টাকা দেওয়া হবে। এই খরচটা কোত্থেকে আসবে? এম্বাসিতে বিভিন্ন সোর্সের, যার হিসাব দিতে হয় না এমন অনেক সোর্সের টাকা থাকে, সেই টাকা এবং ওইসব দেশে যারা আওয়ামী লীগ বিরোধী ব্যবসায়ী বা ধনী মানুষ তারা একটা অ্যামাউন্ট দেবেন, আর ইউনূসের যে কোম্পানি আছে সেই কোম্পানি টাকা দেবেন। এই মিলে বড় একটা ফান্ড করে আউটসোর্সিং এ, অর্থাৎ ভাড়ায় লোক এনে প্রবাসে থাকা আওয়ামী লীগ বা 14 দল অথবা মুক্তিযুদ্ধের পক্ষের লোকরা, বীর মুক্তিযোদ্ধারা যে ক্ষোভ প্রকাশ করবে, প্রতিবাদ জানাবে, সেই ডিমনস্ট্রেশনের কাউন্টার ডিমনস্ট্রেশন করার জন্য লোক খোঁজার ব্যবস্থা করা হয়েছে। আমি একজন সাংবাদিক এবং সেখানে দীর্ঘদিন থাকা অপর একজন গণমাধ্যম কর্মী, যিনি এখন আর নাই প্রফেশনে, একজন অ্যাটর্নি, এই তিনজনের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে বেচারা হয়তো খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, না হলে অতীতে কোনো গভর্নমেন্ট, এমনকি সামরিক স্বৈরাচাররাও কোনোদিন যাবার পরে এই জাতীয় প্রস্তুতি নেন নাই। তাদের পক্ষ থেকে নাকি আরেকটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে নিউ ইয়র্ক পুলিশ যেন বিশেষ প্রোটোকল তাকে দেয়, বিশেষ প্রোটেকশন দেয়। এটা তো দেওয়ার কোনো বিধান নাই। এটা হয় সর্বোচ্চ লেভেলের কেউ হলে, তার ভিতরে ইউনূস পড়ে না, সেটাই ব্যর্থ। বিএনপি, জামাত, এনসিপির বড় ধরনের ডিমনস্ট্রেশন করার সাপোর্টার আসতেছেন না, বা তাদের উপর উনি আর আস্থা রাখতে পারতেছেন না। সেজন্য উনি আউটসোর্সিং অর্থাৎ ভাড়ায় লোক আনবে। যেসব লোকগুলো বিভিন্ন ইন্ডিয়ান শপে বা অন্যান্য শপে কাজ করে, ক্যাশের ভিত্তিতে কাজ করে বা রেগুলার কোনো কাজ নাই, তাদেরকে নিয়ে এসে তাদের দিয়ে ডিমনস্ট্রেশন করা হবে এবং তাদের আগাম টাকা পরিশোধ করা হবে, যাতে তারা ফিরে যাওয়ার সময় বিব্রতকর অবস্থায় না পড়ে। এই পদক্ষেপ নিয়েছেন। এটা অনেকে খুব সুবিধাজনক ছাড়া না। তখন আর একটি পদক্ষেপ নিয়েছেন যে কনসুলেটে প্রতিবাদ জানাতে যাওয়া প্রবাসী বাঙালিদের আওয়ামী লীগের লোক হিসাবে ট্রিট করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এইটা কনসুলেট জেনারেল থেকে বাইরে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে যে প্রেস মিনিস্টার, তিনি এইটা নাকি বিভিন্ন ভুয়া পোর্টালে প্রচার করিয়েছেন। টার্গেটটা হচ্ছে এই খবরটা গেলে অনেকে অ্যাসাইলাম সিকিং আছে, কারো কেস পেন্ডিং আছে, কেউ ইনডেফিনিট পিরিয়ডের জন্য আছে, তারা যদি মামলায় পড়ে তাহলে তাদের এই অ্যাসাইলাম সিকটা অ্যাপ্রুভ হবে না, ফলে ভয় ভীতির ভিতর তাদের রাখা যায় কিনা। এইটা আবার গত রাতে একজন ইউটিউবার, তিনি অ্যাটর্নি মঈন চৌধুরী, সাংবাদিক দীপু সহ আরো কয়েকজনকে এনে আলাপ আলোচনার ভিতর থেকে প্রকাশ করে ফেলছেন যে এই ঘটনাটা সম্পূর্ণরূপে মিথ্যা। আওয়ামী লীগের কোনো লোক গ্রেপ্তার হয়নি। তাছাড়া ওই দেশে মামলা হয়, মামলার তদন্ত হয়, তারপরে গ্রেপ্তার হয়, তদন্তের পর্যায়ে। এখন পর্যন্ত কোনো মামলাই হয়নি। তা মামলাই যদি না হয় তা গ্রেপ্তার হয় কিভাবে? অন্যদিকে ইউএস আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, তিনি প্রেসকে বলছেন যে একটা লোকও আমাদের কোথাও গ্রেপ্তার হয়নি। প্রশ্ন উঠেছে, ডক্টর ইউনূস একটা সফরে যাওয়ার জন্য এত মিথ্যাচার, বিরোধী দলের লোক নেওয়া, ভাড়ায় লোক আনা, আউটসোর্সিং যেটাকে, নিজের হাইকমিশনকে ব্যবহার করা, নিজের এনজিও লোকদেরকে সেখানে উপস্থিত রাখা, এত কিছু করার পরেও নাকি সুবিধাজনক অবস্থায় নাই। তার হয়ে একজনে নাকি প্রবাসে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট, যারা শেখ হাসিনার বিরুদ্ধে খুব সোচ্চার থাকেন, তাদেরকে নিয়ে অনুরোধ করেছিলেন যে আপনারা কিছু লোকটোক এখানে পাঠান। তাতেও নাকি খুব ভালো সাড়া পাওয়া যায়নি। এত কিছু করার পরেও ইউনূস আতঙ্কে রয়েছেন যে প্রবাসীদের ক্ষোভের মুখে তার অবস্থা কি হয়ে দাঁড়াবে। তার অতীত অভিজ্ঞতা আবার ভালো না। তিনি লন্ডনে গেছিলেন, সেখানে যে হোটেলে ছিলেন, হোটেল থেকে বের হওয়ার মতো অবস্থায় ছিল না, প্রবাসীদের এত তীব্র ক্ষোভ। তার যিনি মাস্টার মাইন্ড, তথ্য সম্প্রচার উপদেষ্টা, তিনি নিউ ইয়র্কে অপদস্থ হয়েছেন
লন্ডনে অপদস্থ হয়েছেন, জাপানে গেছেন, আরেকজন জাপানে অপদস্থ হয়েছেন। বাংলাদেশের ভিতরে আসিফ নজরুল এবং তার যে গোয়েবলস শফিক, তারা মাইলস্টোন স্কুলের দুর্ঘটনা সেখানে গিয়ে 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন। সেখানে তার এই যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরা কেউ উদ্ধার করতে যেতে সাহস পায়নি, কারণ তাদেরকেই নাকি খোঁজে। আবার কক্সবাজার, চট্টগ্রাম, গোপালগঞ্জ, ময়মনসিংহে এই যে তার কিংস পার্টির লোকরা যাওয়ার পরে সেখানে ডগ স্কোয়াড অর্থাৎ কুত্তা বাহিনী, সোয়াত বাহিনী, আর্মি, র্যাব, বিজিবি সবকিছু দিয়েও নাকি তাদের রক্ষা করা যায় না, পরিস্থিতি এমন। ফলে দেশের ভিতরে দেশের বাইরে কোন জায়গায় ইউনূস এবং তার গংরা, তার বাহিনীরা নিরাপত্তা বোধ করছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইউনূস বাহিনীর যে দল এনসিপির যে ছাত্র সংগঠন বাকসাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা নাকি দেশের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। তারা এত ভোট পেয়েছেন যে নিচের দিক থেকে ফার্স্ট হয়েছেন, এত খারাপ অবস্থা। এবং এই ঘটনায় সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। একজন ইউটিউবারের আলোচনার ভিতরে তো দেখলাম যে তারা কি হারিয়ে গেছে নাকি তারা আছে, তারা কি দুঃসময়ের ভিতর আছে, কোনো অভাবনা আছে, খাবার দাবার পাচ্ছে নাকি। আবার এর ভিতর ছড়িয়ে গেছে যে একজন সচিব নিয়োগে 35 কোটি টাকা নিয়েছেন এবং এনবিআর এর চেয়ারম্যান নিয়োগে নাকি 100 কোটি টাকার ঊর্ধ্বে। এই চতুর্দিকের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনূস এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি এটা যেমন ভাবছেন, পাশাপাশি আবার ভাবছেন আর তো কোনোদিন কিছুই হতে পারবো না। হয়তো মনে মনে ভাবছেন যে আমি তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবো না নির্বাচনে, তাছাড়া ক্ষমতা হাতছাড়া হওয়ার পরে দেশেও তো আর ফিরতে পারবো না যদি দেশের বাইরে চলে যেতে পারি। যতদিন সময় নেওয়া যায় এই সময়ের ভিতরে কিছু কামিয়ে নেওয়ার চেষ্টা। আর ইউনূসের সঙ্গে যারা আছেন তারাও মনে করছেন যে বিদেশ থেকে আসছেন, কারণ তার ক্যাবিনেটের অধিকাংশ তো বিদেশি আর এনজিও পার্টি। কেউ কেউ তো এক ইউটিউবারের ভাষায় ডায়াপার পড়তে হয়, মানে বহুমূত্র রোগে আক্রান্ত। এইসব লোকরা আত্মজীবনের সুযোগ পাবেন না, কাজে হালুয়া রুটি যা কিছু ভাগযোগ করে নেওয়া যায় এখনই নাকি উপযুক্ত সময়। এর সঙ্গে আরো যুক্ত হয়েছে ঢাকার রাস্তায় পুলিশকে এত কিছু বলার পরেও, সর্বশেষে 5,000 টাকা করে দেওয়ার মতো একটা উৎকোচ দেওয়ার পরেও আওয়ামী লীগের মিছিল ঠেকানো যাচ্ছে না। আর মিছিল প্রতিদিন 10টা-15টা মিছিল হচ্ছে, আড়ালে আবডালে না, ঘনবসতিপূর্ণ এলাকায় এবং কর্মব্যস্ত সময়ে। এমনকি ইউনূসের যে দল এনসিপির অফিসের নিচে নাচতেছে, গাইতেছে, মিছিল করতেছে আওয়ামী লীগের লোকরা, সেখানে নাকি তাদেরকে টু শব্দ করতে সাহস পাচ্ছে না এনসিপির কেউ। অন্যদিকে জামাত এবং বিএনপির ভিতরে একটা বিভাজন দৃশ্যমান। এনসিপি তো হারিয়ে গেছে, তার কোনো খোঁজখবর নাই। আবার তারা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, বিদেশ থেকে যারা সোচ্চার ছিলেন, তাদের আহ্বানে নাকি আর এখন কেউ সাড়া দিচ্ছে না। তারা এই আওয়ামী লীগের বাইরে গিয়ে জামাত, বিএনপি, এনসিপি এদের দিয়ে নাকি কিছুই হবে না, ইউনূসের নাকি খুব শিগগিরই পতন হয়ে যাবে। তাহলে মাহমুদুর রহমান আমাদের সম্পাদক, তার নেতৃত্বে আরেকটা সরকার গঠন বা আরেকটা দল করা যায় কিনা সেটা নিয়েও তারা আলাপ আলোচনায় আছেন। ইউনূস এখন চতুর্দিকে সরিষার ফুল দেখছেন, কেউ বলছেন অন্ধকার দেখছেন, কেউ বলছেন কুয়াশাচ্ছন্ন অবস্থা। আওয়ামী লীগের নেতাকর্মীরা উৎসাহিত হয়ে রাস্তায় দোর্দণ্ড প্রতাপের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে মিছিল সমাবেশ করছে। আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করে জিয়ার কবরস্থানে টাঙিয়ে রাখার মতো বিভৎস নৃশংস ঘটনা নতুন করে সমস্ত মানুষকে মনে করিয়ে দিয়েছে যে এরা কিন্তু তারা যারা পুলিশকে মেরে উপরে টাঙিয়ে রাখছিল যাত্রাবাড়ি, উত্তরায়, এরা কিন্তু সেই গ্রুপ। অর্থাৎ এই বিভৎসতা, এই যে ইউনূস বাহিনীর বিরুদ্ধে ঘৃণাকে আরো কয়েক গুণে বৃদ্ধি করে দিয়েছে। এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনূসের নিউ ইয়র্ক সফর। আমাকে বাংলাদেশের একজন আইনজীবী, বর্তমানে দেশের বাইরে থাকেন, তিনি তো বললেন এমনও তো হতে পারে পরিস্থিতি যদি খারাপ দেখে ইউনূস নিউ ইয়র্ক থেকে আর ব্যাকই করবে না, কারণ তার উত্থান সবটা তো ওখানে। তার নোবেল কিনে দেওয়া, আবার যারা কিনে দেওয়ার আয়োজন করেছিলেন তাদের ফান্ডে ওনার টাকা দেওয়া, ইসরায়েলকে টাকা দেওয়া, নানাভাবে ওনার শেকড় তো বাইরে। কাজে বেশি বাড়াবাড়ি যদি কেউ করে তাহলে ইউনূস দেশে নাও যেতে পারে। আমরা অপেক্ষায় থাকি ইউনূস গংদের পরিণতির জন্য। ইতিহাস কিন্তু তাই বলে।
আতঙ্কিত ইউনূস একজন খুব পরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব বলছেন, ইউনূসের ক্যাবিনেটে অনেক বয়স্ক লোক আছে যাদের ডায়াপার পড়তে হয়। এবারে আতঙ্ক যা, তাতে প্রাকৃতিক ডাকের জন্য ইউনূসকেও কি ডায়াপার পড়তে হবে? এমনটাও কি শঙ্কার বাইরে? ডক্টর ইউনূস তিনি তো বিদেশ যাচ্ছেন, 4 সঙ্গী সাথীকে নিয়ে যাচ্ছেন। এই 4 জন দেহরক্ষী তাকে হয়তো বাঁচাবে, কিন্তু এই যে আমাদের সমস্ত বন্ধু বান্ধব রয়েছে বিদেশে, যারা আওয়ামী লীগ করেন, নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ রাখেন, তারা গতকাল রাত থেকে ভীষণ উত্তেজিত হয়ে আছেন যে একজন আসুক, তার জন্য আমরা বসে আছি। তার সঙ্গে কে এলো না এলো তাতে কেউ যায় আসে না। তারা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু একজন, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তারাও কিছু প্ল্যান করে রেখে দিয়েছে। আমি পুরোটা বলবো না, কিছু কিছু বলি আপনাদের, ছুঁয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, ধরুন এরকম 4-5টা হোটেল আছে যেখানে যেখানে উনি উঠতে পারেন। উনিও তো মহা ধুরন্ধর, উনি আগে ভাগে জানাবেন না উনি কোথায় উঠবেন, বা জানিও অন্য হোটেলে গিয়ে উঠতে পারেন। বুকিং একটা রইল, যাবে তো সরকারের পয়সা। এদিকে এরাও তেমনি চালাক, অত্যন্ত বুদ্ধিমান, প্রখরতম, বিদেশে গিয়ে চাকরি করছে এত বছর ধরে, তার বুদ্ধিশুদ্ধি নেই যাতে বললে হবে না। তারাও দলে দলে ভাগ হয়ে 4-5টা হোটেল তারা অতিথি হিসেবে তারা ওখানে ঢুকে পড়েছেন, মানে পড়বেন আগামীকাল থেকে। এখন এগুলো নন ভায়োলেন্ট অত্যাচার হবে তার উপরে। ধরুন চা খেতে খেতে তার গায়ে চা ফেলে দিল, অথবা খাবারের পেটটা উল্টে যেতে পারে, হতেই পারে। দুর্ঘটনা কত রকমের হয়, এগুলো তো আর প্রাণী মারার চেষ্টা নয়, এগুলো দুর্ঘটনা হিসেবে নন ভায়োলেন্ট এগুলো হিসেবে ধরা হবে, অ্যাকশন হিসেবে ধরা হবে। তো এই সমস্ত বুদ্ধি টুদ্ধি আরো আছে। এখন পুরোটা বললে পরে উনি আবার সতর্ক হয়ে যাবেন। আমার তো আর ভিডিও দেখেন, আবার যারা দেখেন তারা আবার পরামর্শও দিতে পারেন। সুতরাং ওগুলো আমি আর বলবো না। তারা বিশেষভাবে অনুরোধ করেছেন, আরো অনেক প্ল্যান করে রেখে দিচ্ছেন। গতবার যেমন সুস্থভাবে, খুব একটা সুস্থভাবে বলবো না, একটু গন্ডগোলের মধ্যে পড়েছিলেন, লাঞ্ছিত ফাঞ্ছিত হননি, কিন্তু এবারে কিন্তু তিনি লাঞ্ছনার শিকার হতে পারেন। লাঞ্ছনা মানে চড়থাপ্পড় হয়তো খাবেন না, বিদেশ তো, ওখানে একটুখানি পুলিশের আবার একটুখানি বেশি আর কি, মানে পুলিশ ছাড়বে না। ফলে নন ভায়োলেন্ট অ্যাকশনের মধ্যে যা যা পড়ে গাইডলাইন অনুযায়ী, সেই সমস্ত অ্যাকশন কিন্তু হবে। এবং আরো অনেক কিছু আছে এর মধ্যে, যেখানে যেখানে উনি উপস্থিত হবেন সেসব জায়গায় আগে থেকে ব্যবস্থা করে সেখানে ঢুকে গো ব্যাক ইউনূস, আরো অনেক কিছু এরকম প্লাকার্ড লুকিয়ে কাপড়ের মধ্যে ভাঁজ করে নিয়ে যাওয়া হবে, আর সামনে নিয়ে গিয়ে নাচা কোঁদা হবে এরকম দেখিয়ে। মানিজ্যটা সারা পৃথিবীর সামনে কোথায় আমাদের এই নোবেল প্রাইজ জয়ী ইউনূসের থাকে, সেটা একবার মানে আমরাও দেখব আর পৃথিবীও দেখবে। এই যে যা সমস্ত সম্মান টম্মান উনি অর্জন করেছেন না, এই সমস্ত সম্মান টম্মান অর্জন ওখানে ধূলিসাৎ হয়ে যাবে। এরা সমস্ত বসে রয়েছে, কারণ এরা দেখেছে যে গতবারে এরা ছেড়ে দিয়ে খুব ভুল করেছে। মানে এই ধরনের প্ল্যানগুলো তারা খাটায়নি। এবারে যে প্ল্যানগুলো করেছে সেগুলো একবারে আমি 2-4টে শোনার পরে বললাম যে মাস্টার পিস হয়েছে। তা এবারে ইউনূস সাহেব এই সমস্ত বডিগার্ড নিয়ে গিয়ে খুব একটা পার পাবেন বলে মনে হচ্ছে। বডিগার্ডদের উপরে কিছু হবে না, তারা আসল লক্ষ্য নয়, কিন্তু তারা গালিগালাজ শুনবেন। এই যে ফখরুল সাহেব যাচ্ছেন এনারা কিন্তু গালিগালাজ শুনবেন। আর এই এনসিপি যে যাচ্ছে তার কপালে তো অশেষ দুর্গতি আছে। হোটেল থেকে বেরোতে পারি কিনা সন্দেহ আছে, এয়ারপোর্ট থেকে বেরোতে পারি কিনা সন্দেহ আছে। এবারে সামনে পেছনে ডাইনে বাঁয়ে যতগুলো এক্সিট গেট রয়েছে সব জায়গায় এরা থাকবে হাতে ডিম নিয়ে, বড় বড় সাইজের ডিম নিয়ে, মানে পটাপট মেরে একেবারে গাড়ি একবার অবরুদ্ধ করে দেবে। তো এই সরকার তো সম্পর্কে মানুষের হচ্ছে এইরকম তীব্র ক্ষোভ আর যন্ত্রণায় ভুগছে দেশের মানুষ। আর দেশের মিডিয়া তাদেরকে তো হরিবোল করতাল বাজানোর জন্য রেখে দিয়েছে।
তারা এই সমস্ত তো সমস্ত মিথ্যে খবর প্রচার করে। এই যে কিছুদিন আগে, গতকালকে না পরশুদিন আপনাদের খবরে প্রকাশ পেয়েছে যে ভারতে নাকি ইলিশ পাঠাবে না লোকসানের ভয়। আসলে লোকসান নয়, ভারতবর্ষের ইম্পোর্ট অর্গানাইজেশন গুলো তারা মোদী তাদেরকে বলেছিল তোমরা কেন ইম্পোর্ট করছো, আর তারা ভয়ের চোটে এবারে, আর গতবার তারা লস খেয়েছিল, ভয়ের চোটে তারা এবারে সব ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে। তারা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে আমাদের এখানে 1200 টন ইলিশ পাঠাতে হবে না। সেটাই এখন তো পাঠাতে পারছে না, কিছু তো একটা বলতে হবে। তা বলেছে লোকসানের ভয়ে ইলিশ পাঠাচ্ছে না তারা। একদিন শুনে এসেছি আমাদের শেখ হাসিনা পূর্ববর্তী প্রধানমন্ত্রী, তিনি নাকি 16 বিলিয়ন 18 বিলিয়ন ডলার করে প্রতি বছর বাইরে পাচার করতেন। তা 1 বছর তো হয়ে গেল, 1 বছরে 16 বিলিয়ন ডলার তাদের তো জমে থাকা উচিত ছিল। তাহলে 37 মিলিয়ন বা 35 মিলিয়ন ডলার, তার পরে এটা আবার এক্সট্রা লোন হলো কি করে? প্রশ্ন তো এখানে জাগে না, সাধারণ মানুষের মনে প্রশ্ন তো জাগছে যে 16 বিলিয়ন তো বেঁচে গেল, আপনারা ওটা খেয়ে ফেলেছেন। উনি যদি না খেয়ে থাকেন তাহলে থাকার কথা, উনি যদি খেয়ে থাকেন, এবারে উনি খাননি, উনি নেই, তাহলে আপনারা খেয়েছেন। প্রমাণটা তাই তো হয়। আপনারা যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে ওই 16 বিলিয়ন ডলার তাহলে সরকারের কোষাগারে থাকার কথা, সরকারের কোষাগারে তো নেই। তার মানে হয় আপনারা খেয়ে নিয়েছেন, তাই তো হতে হবে, নইলে পরে আরো 7.35 বিলিয়ন ডলার তাহলে আপনাদের এক হয় কি করে? সর্বত্র শুধু মিথ্যা আর মিথ্যা। একটা গুজবের পেছনে দেশটা খন্ড খন্ড করে দিলেন, দেশটা 12টা বাজিয়ে দিলেন একটা গুজবের পেছনে দৌড়ে। আর আমায় গুজব বাজ বলে কি হবে? দেশের 12টা বাজিয়ে দিলেন গুজবের পেছনে ছুটে ছুটে, আমায় বলছেন গুজব বাজ। যাই হোক, অনেকে আবার লিখেছেন যে চাবাহার পোর্ট নিয়ে কিছু বলতে। চাবাহার পোর্ট নিয়ে যা যা হচ্ছে সে আপনারা সবাই জানেন। স্যাংশন লাগিয়েছে, স্যাংশন তো আগে ছিল, কিছুটা স্যাংশন উইথড্র হয়েছিল, এবারে ফুল স্যাংশন লেগেছে। তার জন্য ভারতের কিছু যায় আসে না। ভারত যদি, আমেরিকা যদি মনে করে সেই পৃথিবীর মালিক আর সারা পৃথিবী তার হচ্ছে গিয়ে একেবারে গোলাম, তাহলে উনি ভুল করছেন ডোনাল্ড ট্রাম্প। এখন চাবাহার পোর্ট কেন, ইরানের সর্বত্র যদি স্যাংশন লাগায়, তাহলে ভারতবর্ষ আমেরিকা থেকে তেলটা কেনা বন্ধ করে ওই বাকি যেটা 5 মিলিয়ন ব্যারেল কেনা হতো, সেখান থেকে কেটে 2 বিলিয়ন ব্যারেল করা হয়েছে। সেই 2 বিলিয়ন ব্যারেলটাও নিয়ে নেবে একদম এর থেকে, যা নিচ্ছে ইরানের থেকে এখন নিচ্ছে, তো আরো 2 বিলিয়ন ব্যারেল নিয়ে নেবে। এইসব করে কোনো লাভ নেই। এগুলো হচ্ছে ভারতকে টাইট দেওয়ার একটা করে পথ। কি করে ভারতকে টাইট দেবে? কারণ ট্রেড তো হলো না, অনেক তেলও মারলো, অনেক ধমকালো, অনেক মশলালো, কিন্তু ট্রেড হলো না, আর ট্রেড হবেও না। আমি বলেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত ভারতের শর্তগুলো মানবে এবং ভারতবর্ষ বাংলাদেশ থেকে পা তুলবে, ততক্ষণ পর্যন্ত ট্রেড নিয়ে কোনো ডিল হবে না। তো ডিল হলো না। তো এই আমাকে যারা কুকথা যারা বলে থাকেন, তারা এবারে বিচার করুন যে আমি সত্যি বলেছিলাম না মিথ্যে বলেছিলাম। আরো যেগুলো আমি বলে যাচ্ছি না, দিনান্তে দেখবেন গরিবের খবর বাসি হলেও কিন্তু মিথ্যে হবে। হ্যাঁ, হয়তো একটু দেরি হচ্ছে, সবকিছু দেরি হতেই পারে, সময় মতো হবে তার কি মানে আছে? আমি কি সরকারের অংশ যে সময় মতো হবে? তবে যারা এই সরকারের গুণগান গেয়ে এখনো যারা চারদিকে দিকে টিকে বেড়াচ্ছেন, তারা অচিরেই কিন্তু নিজেদের ভুলটা বুঝতে পারবেন যে আমরা কি ভুল করেছি। আজকে শেখ হাসিনার অবর্তমানে আজকে বাংলাদেশের যে হাল হয়েছে, তার কিন্তু শিকার কিন্তু খোদ আপনারা। ইউনুসের কিছু যায় আসেনি, নিজের ঘর গুছিয়ে নিয়ে ইউনুস পকেট ভর্তি করে ইউনুস যা করার ইউনুস করে নিচ্ছে। পরে সে জেলে ঢুকবে না ফাঁসিতে ঝুলবে সে তো পরের কথা, এখন তো করে নিচ্ছে। যদি পালিয়ে যেতে পারে, সময় মতো পালিয়েও তো যেতে পারে। কারণ আমেরিকা যদি তাকে ঠিকঠাক তুলে নিয়ে যায়, আমরা যেমন শেখ হাসিনাকে তুলে নিয়ে এসছি, এরকম যদি আমেরিকা যদি ইউনুসকে তুলে নিয়ে যায় হেলিকপ্টারে করে সমুদ্রের উপর দিয়ে তুলে নিয়ে চলে গেল, আমরা কিছু করতে পারলাম না, হতেই পারে। তাহলে হয়তো ইউনুস বেঁচে যাবে। তখন এই যতগুলো টাকা মেরেছেন
তার কমিশন তো দিতে হবে। এই যে ডিপ স্টেটকে, ক্লিন্টন হিলারিকে, একে তো দিতে হবে। পরিশেষে আবার বলি যে ইউনূস যাচ্ছেন বটে, আস্ত যাচ্ছেন, সশরীরে আস্তই ফিরবেন, কিন্তু মান সম্মান ইজ্জত সমস্ত কিছু ডুবিয়ে বিশ্বের কাছে মুখ কালো করে তিনি দেশে ফিরবেন। সেটা এখন শুধু সময়ের অপেক্ষা। গরিবের কথা বাসি হলেও সত্য হবে, এটা তখন মিলিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন।